बदनाम है कोई, किसको खबर कौन है वो, अनजान है कोई। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলে এসে বাকি গল্পগুলোও সময় করে শুনবেন। কথা দিচ্ছি, সময় নষ্ট হবে না। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিবেদন। আজকে আপনারা শুনবেন কাল দংশন। রামপুর জায়গাটা শুনেছি খুব একটা ভালো না। এখানে আসার আগে আমাকে সাবধান করা হয় এই বলে যে এখানে নাকি এক পিশাচি আছে। রাতে বেরোয় সুন্দরী এক মেয়ের বেশে, রক্তের সন্ধানে। ছলে বলে মানুষদেরকে ভুলিয়ে তাদের রক্ত চুষে খায় সে। আর এই ভয়েই গ্রামের মানুষ সন্ধ্যার পর ঘর থেকে আর বেরোয় না। আমি কুন্দন, এসেছি এখানকার ঐতিহ্যবাহী রামপুর হাই স্কুলের বায়োলজি শিক্ষক হিসেবে। এসেই এরকম একটা উদ্ভট আজগুবি গাঁজাখুরে কাহিনী শুনে মেজাজটা কি করে ঠিক রাখি বলুন তো? শালা কোথায় এলাম? এই আধুনিক যুগে এমন ভ্রান্ত কাহিনী বিশ্বাস করে লোকে। তবে কাহিনী কিন্তু কেবল এটুকুই নয়। সেই পিশাচির বিস্তারিত ঘটনা শুনলাম আমাদের স্কুলেরই ইতিহাসের শিক্ষক কমল বাবুর কাছে। সে এক কিংবদন্তি, সেই ব্রিটিশ সময়ের কথা। সেদিনটাই ঝমঝম করে বৃষ্টি নেমেছিল বাইরে। স্কুলে ছাত্রও তেমন বেশি আসেনি, স্টাফ রুমে শিক্ষকও আর কেউ ছিল না, কেবল আমি আর কমলবাবু ছাড়া। তো দু এক কথায় নানা আলোচনার মোড় ঘুরে কমলবাবুর মুখ থেকে বেরিয়ে আসে সেই পিশাচির কাহিনী। এখন যে রক্ত খেকো পিশাচি, এককালে সে সুস্থ স্বাভাবিক মানুষ ছিল। তার নাম ছিল রমা সুন্দরী। সে ছিল রামপুরের দুর্দান্ত প্রতাপশালী এলাকার মাথা জমিদার ভূপতি সরকারের একমাত্র কন্যা। দেখতে সে এতই সুন্দর ছিল যে রূপের অহংকারে তার মাটিতে পা পড়ত না। সেই মেয়ে একদা প্রেমে পড়ে গেল তৎকালীন রামপুর স্কুলের শিক্ষক সুবল। এদিকে সুবল কিন্তু বিবাহিত, বউকে ভীষণ ভালোবাসত সে। তবে এসবে রমার কোনো দুঃখ ছিল না। সে জমিদারের একমাত্র কন্যা। যা পছন্দ হবে দরকার পড়লে সেটা ছিনিয়ে নেবে সে। মেয়ের শখ পূরণ করতে জমিদারও কোন চেষ্টা করে না। নানা রকম অছিলায় টাকা পয়সা জমিদারের লোক দেখিয়ে এমনকি সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার ভয়ানক প্রতিশ্রুতি দিয়েও সম্পদের গরমে গলে নরম হয়ে যাবে। সে একাধারে সৎ এবং চরিত্রবান। তাই নানা রকম সম্পত্তির বিনিময়েও যখন সুবলের মন জয় করতে পারে না রমা, তখন সে ছিনিয়ে নেওয়ার পথটাই অবলম্বন করে। এক গভীর রাতে জ্বর পাঠিয়ে খুন করার চেষ্টা করল সুবলের প্রিয়তম স্ত্রী সুনয়নাকে। এই মেয়েটির জন্যই সুবলকে পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে সে। একে সরিয়ে দিতে
ক্রোধে রমা এতটাই উন্মাদ হয়ে গিয়েছিল যে ঠিক ভুলের মধ্যে সীমারেখাটাও আর সে দেখতে পাচ্ছিল না। তবে সে রাতে তার উদ্দেশ্য সফল হয় না। তার পাঠানো চরেরা ব্যর্থ হয়ে ফিরে আসে। সুবল হয়তো জানতে পারেনি যে তার স্ত্রীর সর্বনাশ করার চেষ্টা কে করেছে। তবে সে শিক্ষিত, বুদ্ধিমান, কিছুটা আন্দাজ সেও করতে পেরেছিল। আর তার জেরে এই ঘটনার পর রাগে, ক্ষোভে, দুঃখে রমাকে পড়ানোয় ছেড়ে দিল সুবল। ওকে সাফ জানিয়ে দিল রমাকে এখন সে ঘৃণা করে। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠল রমা। বাপকে বলে সুবলের স্কুলের চাকরিটা খেয়ে নিল। ভাবল এবার চাকরির জন্য হলেও তার পায়ে এসে পড়বে সুবল। কিন্তু এবারও ওর ধারণা ভুল প্রমাণিত হলো। একদিন রমার সাথে দেখা করে মনের সমস্ত রাগ উগরে দিল সে। তুমি এত নীচ, এত ছোট তোমার মন। তোমাকে আমি স্নেহ করব, শিক্ষক ছাত্রীর এই সুন্দর সম্পর্ককে তুমি এভাবে কালিমালিপ্ত করবে, এ তো আমি স্বপ্নেও ভাবিনি। ছি রমা, ছি। তুমি মরে গেলেও আমাকে কোনো দিন পাবে না। ধিক ধিক করে জ্বলতে থাকা আগুনটা এবার দাবানল সম আকার নিল রমার মনে। এমন সময় ত্রাতা হয়ে দেখা দিল এক পিশাচ সাধক। সে জানালো সুবলকে পাওয়ার একটা উপায় আছে রমা, তবে তা বড় জটিল, ঘোরের পথ। সেই পথ জানতেই এক গভীর রাতে জমিদার বাড়ির পিছনের জঙ্গলে অত্যন্ত গোপনে তন্ত্র সাধকের সাথে দেখা করল রমা। আকাশের চাঁদ সেদিন কালো মেঘের আড়ালে কোথায় যেন নিজেকে গোপন করেছে। মাঝে মাঝে একটা শীতল বাতাস খেলে যাচ্ছে জঙ্গলের বুক চিরে। নিশাচর পাখিরা এক গাছ থেকে আরেক গাছে শব্দ করে উড়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যে ধুনি জ্বালিয়ে বসে আছে প্রায় উলঙ্গ এক তান্ত্রিক। ধুনির আলোতে শক্ত কাষ্ঠল মুখটা দেখা যাচ্ছে। ভ্রুযুগলের কুটিল ভাব পরিষ্কার বুঝিয়ে দেয় তার মনের মধ্যের জটিল আবর্তের কথা। রমা সুন্দরী সামনে এসে দাঁড়াতে ধীরে ধীরে মুখ তুলে চাইল সে। বাবা, আমি প্রস্তুত। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। যে কোনো মূল্যে আমি সুবলকে পেতে চাই। নিশ্চয়ই পাবি, তবে তার জন্য তোর এই দেহকে অশুচি করতে হবে। শয়তানের পায়ে সঁপে দিতে হবে নিজেকে, পরিণত করতে হবে পিশাচিতে। বল, তার জন্য কি তুই প্রস্তুত? রমা দৃঢ় সংকল্প নিয়েই এসেছিল। এই তান্ত্রিকের কথায় এতটুকু বিচলিত না হয়ে বলল, আপনি বোধহয় কথাটা মন দিয়ে শুনেননি। আমি প্রথমেই বলেছি, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। কেবল সুবল আমার হওয়া চাই। ওকে জীবিত এ জীবনে কখনোই পাবি না তুই, কিন্তু শয়তানের দাসী হয়ে নিজে পিশাচি হওয়ার পর সুবলের তাজা রক্ত পান করে ওকে হত্যা করতে হবে তোকে। তারপর পিশাচ হয়ে অনন্তকাল দুজনে একসঙ্গে বেঁচে থাকতে পারবি। তবে মনে রাখিস, পিশাচ হওয়ার পর তোর প্রথম কাজ হবে এক এক করে সব পথের কাঁটাগুলোকে আগে সরিয়ে ফেলা। এসব কথা শুনতে শুনতে ক্রমশ শক্ত হয়ে ওঠে রমার চোখ। তার সব থেকে বড় পথের কাঁটা ওই সুবল। সুবল যদি তার না হয়, তাহলে সুবলকে আর কারো হতে দেবে না সে। রমার মাথায় তখন খুন সাওয়ার। বলাই বাহুল্য, সুবলকে পেতে তন্ত্র সাধকের সমস্ত প্রস্তাবই নির্দ্বিধায় মেনে নিল সে। 1-2 দিনের জন্য পাওয়ার চেয়ে চিরকালের মতো পাওয়াই তো ভালো। সেদিন থেকেই পিশাচ সাধকের সাথে অশুভ এক সাধনা শুরু করল রমা।
কিন্তু বোকা মেয়েটা তখনও জানতো না কি ভুল করতে চলেছে সে। আশু নামের এই পিশাচ সাধক আসলে ছিল এক মহা পিশাচের সেবক। সেই পিশাচ একবার রমাকে দেখেছিল। রমা তখন জমিদার বাড়ির দিঘি থেকে সদ্য স্নান সেরে উঠে আসছিল, আর তখনই ষোড়শী তরুণীর উদ্দীপিত যৌবন দেখে রমাকে ভোগ করার লালসা জেগে উঠল সেই পিশাচের। ওকে ভোগ করে ওর গর্ভে জন্ম দেবে পিশাচ সন্তানের। সেই দিনই স্বপ্নে নিজের লালসার কথা আশুকে জানিয়ে দিল পিশাচটা। যদি আশু তার মনের ইচ্ছা পূরণ করতে পারে তাহলে বর পাবে, আর না পারলে নিশ্চিত মৃত্যু। পিশাচ দেবতার অভিশাপে পুড়ে মরার কোনো ইচ্ছাই ছিল না আশুর। তার উপর সে আবার পিশাচটাকে জবান দিয়েছিল, আর সেই কথা রাখার জন্যই লোভে অন্ধ রমাকে সে খুব সহজেই নিজের ফাঁদে ফেলতে পারল। এভাবেই কয়েকদিন রমাকে নিয়ে তন্ত্র মন্ত্র বিবিধ যজ্ঞের মধ্যে দিয়ে পিশাচের ভোগের সামগ্রী হিসাবে প্রস্তুত করতে থাকলো আশু। পিশাচটা শুধু রমাকে ভোগ করেই নিজের লালসা পূরণ করবে না, বরং রমার গর্ভে নিজের সন্তানকেও জন্ম দেবে সে। আর এই জন্য পিশাচটাকে গ্রহণ করার পর মরলে চলবে না রমাকে, ওকে বেঁচে থাকতে হবে। এই জন্যই আশু কবিরাজের টানা 40 দিন লাগবে রমাকে পিশাচের উপযোগী করে তুলতে। রমা কিন্তু আশুতান্ত্রিকের এসব ষড়যন্ত্রের কথা কিছুই জানতে পারেনি। সে ভাবছে সুবলকে পাওয়ার জন্য সেই সব বিধি পালন করছে, আর আজকের রাতই সেই বিধির শেষ রাত। কাল থেকেই সে পাবে তার বহু কাঙ্ক্ষিত প্রেমকে। কিন্তু আসলে তার সাথে যা ঘটতে চলেছে তা ভয়াবহ। আজ রাতের যজ্ঞ শেষ করার পর মধ্যরাতে পিশাচটা আসবে রমার কাছে, ওর শরীরে প্রবেশ করে ওকে ভোগ করতে। সেই মতো সকাল থেকে যজ্ঞের সকল আয়োজন রমাদের বাড়ির পিছনের জঙ্গলের বট পাকুড় গাছের নিচে শুরু করে দিয়েছে আশুতান্ত্রিক। রমাও সুবলকে চিরদিনের জন্য পাওয়ার আশায় যতটা সম্ভব সহযোগিতা করতে লাগলো আশুকে। রাত 12টার সময় রমাকে নিয়ে মূল যজ্ঞ শুরু করলো আশুতান্ত্রিক। বট পাকুড় গাছের সামনে শান বাঁধানো বেদির উপর রমার সাথে পিশাচের মিলনের আয়োজন চলছে, তাও আবার রমার উপস্থিতিতেই। এদিকে রমা কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারল না কি নির্মম পরিণতি ঘনিয়ে আসছে ওর কপালে। অগ্নিকুণ্ড জেলে তার সামনে বসানো হয়েছে রমাকে। 5টা কালো রঙের মোম জ্বালা রয়েছে অগ্নিকুণ্ডের পাশে। রমার সামনে রাখা একটা পুরুষ মোমের পুতুল। এই পুতুলের মধ্যেই নাকি দেহ ধারণ করবে পিশাচটা। এরই মধ্যে আগে থেকে জোগাড় করে রাখা একটা কালো বিড়াল অগ্নিকুণ্ডের ওপর রেখে ধারালো ভোজালি দিয়ে জবাই করে সমস্ত রক্ত একটা পাত্রে সংগ্রহ করে রমাকে দিয়েছিল আশু, যার পুরোটাই পান করতে হয়েছে রমাকে। সুবলকে পাওয়ার লোভে অন্ধ রমার বিড়ালের রক্ত পান করতে এতটুকুও বাধেনি। এরপর রমাকে যে কাজটা করতে বলল আশু, সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। এবার তোকে নগ্ন হয়ে আগুনের সামনে বসতে হবে। তারপর ডান হাতে ভোজালি নিয়ে বাঁ হাত আগুনের ওপর রেখে ভোজালি দিয়ে বাঁ হাত কেটে 2 ফোঁটা রক্ত আগুনে ফেলে পিশাচকে পুজো দিয়ে পিশাচের আশীর্বাদ প্রার্থনা করে বাকি রক্ত নিজের কপালে আর ওই মোমের পুতুলটায় মাখাতে হবে। তারপর 2 চোখ বন্ধ করে এক মনে পিশাচকে হাজির করার মন্ত্রটা, যেটা আমি তোকে শিখিয়েছি, সেইটা নিবিড়ভাবে পাঠ করতে হবে। এই মন্ত্র পাঠেরই এক পর্যায়ে পুতুলের দেহ ধারণ করে হাজির হবে পিশাচ। অমরত্ব পাবি তুই। এই স্থানে এসে
রমার দৃঢ় সংকল্প যেন একটু নড়ে গেল। চাপা হেসে স্বরে সে বলল, না, এ কাজ আমি করতে পারবো না। কেন? তুই তো বলেছিলি সুবলকে পেতে যা যা করার প্রয়োজন সব তুই করবি। হ্যাঁ, বলেছিলাম, আর করেওছি, কিন্তু তাই বলে আপনার সামনে আমি বিবস্ত্র হতে পারবো না। মূর্খ, এত দূর এগিয়ে এসে এখন ফেরত যেতে চাইছিস? এর পরিণতি কি হবে জানিস? যাই হোক, এ কাজ আমি করতে পারবো না। আশুতান্ত্রিকের সব কথা মানতে রাজি হলেও শত বোঝানো সত্ত্বেও ওর সামনে বিবস্ত্র হতে রাজি হল না রমা। মহা মুশকিল। অবশেষে রমার সাথে চুক্তি হলো আশুর। যতক্ষণ পিশাচটা থাকবে বা রমা বিবস্ত্র থাকবে, ততক্ষণ আশুতান্ত্রিক চোখ বেঁধে যজ্ঞ পরিচালনা করবে। উপায়ন্তর না দেখে রমার শর্তেই রাজি হতে হলো আশুকে। যদি আপনি আমার বলার আগেই চোখের বাঁধন খোলেন, তাহলে তাহলে ভোজালি দিয়ে আপনার ধর থেকে মাথা আলাদা করে ফেলতে একটুও দ্বিধা করব না আমি। জবাবে কাষ্ঠ হাসি হাসল তান্ত্রিক। ওর চোখ বাঁধার অনুমতি দিল রমাকে। একটা কাপড় দিয়ে শক্ত করে আশুর চোখ বেঁধে এটা ঠিকঠাক মতো বাঁধা হলো কিনা সেটা নিশ্চিত করার পর আবারও অগ্নিকুণ্ডের সামনে গিয়ে দাঁড়ালো রমা। একটু দ্বিধা করল, তারপর যা হয় ভেবে শরীর থেকে পোশাক খুলতে শুরু করলো সে। রমার খাপ খোলা তলোয়ারের মতো শরীর দেখে যেন কামনায় ফেটে পড়ল অদৃশ্য পিশাচটা। আকাশে বাতাসে শুরু হলো কানাকানি ফিসফাস। কোথা থেকে এসে রমাকে ঝাপটা মারল একটা দমকা বাতাস, যেন অদৃশ্য কেউ ছুঁয়ে দিতে লাগলো ওর নগ্ন শরীর। কেঁপে উঠল রমা, ঠান্ডায় না, আতঙ্কে। বাতাসের ঝাপটায় এরই মাঝে নিভে গিয়েছে কালো রঙের 5টা মোম। সেই সাথেই চারপাশে ওত পেতে থাকা জমাটি আধার ঝাঁপিয়ে পড়ল পাকুড় গাছের তলায়। নিজের কাজ শুরু কর। মন্ত্র পাঠ রত চোখ বাঁধা আশুতান্ত্রিকের নির্দেশে এবার যেন সম্বিত ফিরে পেল রমা। দৃঢ় চেতা রমা অগ্নিকুণ্ডের সামনে বসে থাকলো কিছুক্ষণ। তারপর ভোজালে দিয়ে পৌঁছে দিল তার বাঁ হাতে। দুফোঁটা রক্ত আগুনে পড়তেই যেন খিদে আরো বেড়ে গেল শয়তানের অগ্নিকুণ্ডে। লকলক করে উঠল কমলা হলুদ আগুনের লেলিহান শিখা। ধূপ ধুনোর ঝাঁঝালো গন্ধ তীব্রভাবে নাকে বাড়ি মারতে থাকলো। আগুনে রক্তের ফোঁটা ফেলার পর কপালে ও সিঁথিতে রক্ত মাখল রমা। এরপর সামনে রাখা মোমের মরদ পুতুলটা তুলে নিয়ে তাতে রক্ত মাখাতে লাগলো। মন্ত্রপাঠ করে চলেছে নিবিড়ভাবে, আর সেই সঙ্গে পুতুলের সারা শরীরে রক্ত মাখাতে মাখাতে স্মরণ করে চলেছে পিশাচটাকে। একটু পরেই হঠাৎ করে থেমে গেল দমকা বাতাস। স্থির হয়ে গেল প্রকৃতি। কিছু একটা আগমনের ভয়ে ভীত হয়ে চরাচর যেন নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে নিতে চাইল। এতক্ষণের ঝিঁঝি পোকাদের ডাক হঠাৎ থেমে গেল। রাতচরা পাখিগুলো দূরে কোথাও পালালো বোধ হয়। মন্ত্রপাঠ রত আশুতান্ত্রিকের গলাটাও কাঁপছে। একটা অন্ধকার বদ্ধ ঘরে পরিণত হলো প্রকৃতি। কোথাও কোনো শব্দ নেই। এভাবে কত সময় যে কাটলো বলা মুশকিল।
যেমন হঠাৎ করে মোম নিভে গিয়েছিল, তেমনি আবারও জ্বলে উঠল কালো রঙের 5টা মোম। আর সেই সাথে তীর তীর করে কাঁপতে শুরু করলো রমার রক্ত মাখা মোমের পুতুলটা। মাটিটাও যেন একটু একটু করে কাঁপছে। দেখতে দেখতে চারিদিক ভরে উঠল ছায়ের মতো কালো ধোঁয়ায়। আতঙ্কিত রমা তখন কিংকর্তব্য বিমূঢ়। তার বিবস্ত্র শরীর, গোটা দেহ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। 1, 2, 3 একাধিক ধারা অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রমার দেহের সমস্তটা স্পর্শ করতে করতে তার শরীর চুইয়ে নামতে লাগলো মাটিতে। তারপর সাপের মতো এঁকে বেঁকে শরীর ছেড়ে সেটা এগিয়ে গেল সেই পুতুলটার দিকে। দেখতে দেখতে রক্তে ভিজে উঠল পুতুলটা, আর তারপরেই কাঁপতে আরম্ভ করলো আরো প্রবলভাবে। কম্পমান পুতুলটা এবার ধীরে ধীরে বড় হচ্ছে। তারপর মুহূর্তেই একটা কিম্ভূত কিমাকার রূপ নিল। 5টা মোমবাতির আলো আরো উজ্জ্বল হয়ে আলোকিত করে তুলল চারপাশ। আকাশ বাতাসে উঠল এক পৈশাচিক অট্টহাসির রোল। হাসিটা চারপাশ ঘুরে ঘুরে ক্রমশ কাছে আসতে লাগলো রমার। একটু পরই ঘটনার ভয়াবহতাটা টের পেল রমা। আতঙ্কে অজ্ঞান প্রায় রমা অনুভব করতে পারল একটা ক্লেদাক্ত জিভের নোংরা স্পর্শ। শরীরের স্পর্শকাতর জায়গা ঘুরে সে স্পর্শ ক্রমশ উঠে আসছে তার বুকের ওপর। সুবলকে পাওয়ার অন্যায় বাসনায় উন্মাদ রমার এতক্ষণে যেন হুঁশ ফিরল। রাগে, ক্ষোভে, দুঃখে, ঘৃণায় সারা দেহ রেডি করে উঠল রমার। এতক্ষণে বুঝতে পেরেছে ওর দুর্বলতার সুযোগ নিয়ে আসলে ওকে ব্যবহার করেছে ওই দুরাচারী আশুতান্ত্রিক। চালাকি করে এই নোংরা পিশাচের হাতে ওকে ভোগ করার জন্য তুলে দিয়েছে ওই নিকৃষ্ট লোকটা। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নিজেকে পিশাচটার হাত থেকে ছাড়ানোর রমার সমস্ত চেষ্টাই এখন ব্যর্থ। এই শক্তিশালী অপশক্তির সাথে পেরে ওঠা সহজ কথা নয়। একটা পর্যায়ে এসে নিজেকেই দুষতে থাকলো রমা। সব দোষ তো তারই। নিজেই ইচ্ছা করে পিশাচটাকে ডেকে এনেছে সে। এখন আর তার হাত থেকে নিস্তার নেই ওর। জোরে চিৎকার করে কাঁদতে চাইল রমা, কিন্তু তার গলা দিয়ে এতটুকু আওয়াজ বেরোলো না। পিশাচের নির্যাতনে শরীরটা ফালা ফালা হয়ে যেতে থাকলো তার। জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে করতে ওর শরীরে ঢুকে গেল পিশাচটা। রমার 2 চোখ গড়িয়ে জল নেমে এলো। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে সহ্য করতে থাকলো পিশাচটার জুলুম নির্যাতন। এভাবে ঠিক কত সময় পেরিয়েছে বলতে পারে না রমা। নির্যাতন করে রমার শরীরের মধ্যে বীজ বপন করেছে সেই পিশাচ। অত্যাচার হয়তো আরো কিছুক্ষণ চলত, কিন্তু সে কাজে বাধা পড়ল। ওই যে শোনা যাচ্ছে তার কারণ। দূরের মসজিদ থেকে ভেসে আসা সুমিষ্ট স্বরের ফজরের আজান। সেই শব্দ বাতাসে ভর করে ভেসে আসতে পিশাচটা অবশেষে মুক্তি দিল রমাকে। প্রচন্ড এক ঝাঁকি দিয়ে ছেড়ে দিল তার শরীর। কালো ছাই ছাই রঙের ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ঠিক যেভাবে এসেছিল সেভাবেই অদৃশ্য হয়ে গেল। ওটা হারিয়ে যাওয়ার সাথে সাথেই দপ করে নিভে গেল সেই কালো রঙের মোমগুলো। মাটিতে পড়ে রইল কেবল মোমের পুতুলটা। পিশাচ চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পড়ে থাকে রমা। তারপর ক্ষতবিক্ষত দুর্বল শরীরটা নিয়ে উঠে দাঁড়ায়।
পোশাক পরার আগ্রহ আর হয় না তার। চোখ পড়ে আশু তান্ত্রিকের দিকে। এখন এক মনে মন্ত্র পড়েই যাচ্ছে বদমাইশটা। এবার রমার সমস্ত রাগ গিয়ে পড়ে ওই শয়তান ধোঁকাবাজটার উপর। রাগে শরীর কেঁপে ওঠে ওর। প্রথমে কি করবে বুঝে উঠতে না পেরে এদিক ওদিক তাকাতে থাকে। অগ্নিকুণ্ডটা তখনও জ্বলছিল। লাল কমলা আগুনের উজ্জ্বল আলোয় ঝিলিক দিতে থাকা ভোজালিটার দিকে নজর পড়ে তার। তৎক্ষণাৎ এগিয়ে যায় সেদিকে। তারপর ঝট করে তুলে নেয় ধারালো অস্ত্রটা। শোককে শক্তিতে পরিণত করে প্রচন্ড ঘৃণা আর রাগ নিয়ে সর্বশক্তিতে দুই হাত একত্র করে সজোরে কোপ লাগায় আশুতান্ত্রিকের গলায়। আশুতান্ত্রিক তখন চোখ বাঁধা অবস্থায় যজ্ঞে ব্যস্ত ছিল। সাবধান কিংবা সতর্ক হওয়ার এতটুকু সুযোগ পায় না সে। ধারালো ভোজালির এক কোপেই ধর থেকে মাথা আলাদা হয়ে যায় তার। মাথাটা উঠতে উঠতে গিয়ে পড়ে অগ্নিকুণ্ডের ভিতর। ফিনকি দিয়ে কাটা ঘাট থেকে রক্ত ছুটে এসে ভিজিয়ে দেয় রমার মুখ চোখ। প্রচন্ড ক্ষোভে দুঃখে পাগলের মতো চিৎকার করে ওঠে রমা। এবার মাটিতে চোখ যেতেই নজরে এলো পিশাচের দেহ ধারণকারী মোমের পুতুলটা। এবার রাগ গিয়ে পড়ল ওটার ওপরও। গায়ের অবশিষ্ট সমস্ত শক্তি দিয়ে ভোজালে দিয়ে কুপিয়ে কুপিয়ে দুই ভাগ করে ফেলল পুতুলটা। তারপর সেটা তুলে নিয়ে ছুঁড়ে ফেলল আগুনে। এত কিছুর মাঝেও বোধ শক্তি কিন্তু লুপ্ত হয়নি রমার। পিশাচ দ্বারা ধর্ষিতা হয়েছে সে। এখনো যদিও বেঁচে থাকে, তো গর্ভজাত সন্তান ভূমিষ্ঠ হলে সেও তো পিশাচই হবে। মানব জাতির জন্য যা হবে ভয়াবহ। ক্ষমতাধর পিশাচটার সন্তানকে হয়তো নষ্ট বা গর্ভপাত করাও সম্ভব হবে না। তাই সে ঝুঁকি নিতে চাইল না রমা। কিছুতেই না, ওই পিশাচের সন্তানকে কিছুতেই আমি এই দুনিয়ায় আনবো না। তাহলে উপায়? উপায় একটা আছে বটে, রমার মৃত্যু। সিদ্ধান্ত নিয়েই ফেলল রমা। আত্মহত্যা। আত্মহত্যায় তার মুক্তির একমাত্র পথ। এছাড়া আর কোনো বিকল্প নেই। ধারালো চকচকে ভোজালিটার দিকে তাকালো একবার। এখনো ওতে আশুতান্ত্রিকের রক্তের দাগ লেগে আছে। বেশি ভাববার সময় নেই ওর। সুবলের কথা ভেবে একবার একটু চোখের জল ফেলল সে। ওর কথাই ঠিক হলো। তবে এই জন্মে ওকে পাওয়া আর হলো না রমার। সব শেষ। আর কিছুই অবশিষ্ট থাকলো না তার জীবনে। অস্ফুটে আকাশের পানে চেয়ে একবার সে বলল, সুবল, তোমার উপর করা আমার সমস্ত অত্যাচারের জন্য ক্ষমা করো আমায়। একটা বড় করে নিঃশ্বাস নিল সে। পরক্ষণে ভোজালিটা নিজের পেটে ঢুকিয়ে দিল রমা। গোল হয়ে রক্ত বেরিয়ে ছড়িয়ে পড়তে লাগলো। মাটিতে ঢলে পড়ল রমার নগ্ন দেহ। একটু পরেই বিকট একটা শব্দ করে অগ্নিকুণ্ডের মধ্যে একটা বিস্ফোরণ ঘটল। খানিক আগেই আগুনে ছিটকে পড়া আশুতান্ত্রিকের কাটা মাথাটা ফাটল। পরদিন সকালে জমিদার বাড়ির জঙ্গলে রমার নগ্ন লাশ আবিষ্কার করল সবাই। মাথাবিহীন আশুতান্ত্রিকের লাশটা দেখে শিউরে উঠল তারা। অগ্নিকুণ্ডের চিহ্ন ও পৈশাচিক কারবারের ব্যবহৃত সামগ্রী দেখে কারোরই আর বুঝতে বাকি রইল না যে এখানে রাতে ভয়ঙ্কর কিছু ঘটেছে। মা মরা একমাত্র কন্যার করুণ মৃত্যুতে একরকম ভেঙে পড়লেন জমিদার। কিছুতেই মেয়ের দেহটাকে তিনি পোড়াতে চাইলেন না।
অগত্যা নানা বিধি মেনে তাকে কবর দেওয়া হলো জমিদার বাড়ির পিছনের পারিবারিক কবরস্থানে। সম্পন্ন করা হলো সৎকারের সমস্ত রীতি রেওয়াজ। রমার মৃত্যুর 7 দিন পর রামপুরে শুরু হলো এক অদ্ভুত সমস্যা। এক এক করে মানুষ মরতে আরম্ভ করল। মৃত্যুগুলো ঘটে অদ্ভুতভাবে। সন্ধ্যের পর যারা বাইরে থাকে তাদেরই কেউ একজন মারা যায়, আর সবার মৃত্যুর কারণ এক, রক্তাভাব। এভাবে একে একে বেশ কয়েকটা শক্ত সমর্থ জোয়ান মরদ রক্ত স্বল্পতায় ভোগে মারা যাওয়ায় ভয়ে গ্রামের মানুষের রাতে বাড়ির বাইরে বেরোনোই বন্ধ হয়ে গেল। আর সেই সাথে রটল একটা গল্প। এই মৃত্যুর মড়কের আগে গায়ের শেষ মৃত মানুষ হলো রমা, আর সবাই জানে যে তার মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে, কালো জাদুবিদ্যা নিয়ে চর্চা করতে গিয়ে। ফলে দুইয়ে দুইয়ে 4 করতে আর বেশি সময় লাগলো না গ্রামবাসীদের। রটে গেল একটা খবর, রমা পিশাচ হয়ে ফিরে এসেছে। প্রতি রাতে সে বেরিয়ে আসছে কবর খুঁড়ে, আর তার সূচালো সদন্ত বিধিয়ে পান করছে রাত্রিগামী গ্রামবাসীদের রক্ত। এই রটনা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে যখন দুলছে, তারই মধ্যে ঘটে যায় এক ভয়ানক কাণ্ড। সে রাতে সুবল গিয়েছিল তার এক ছাত্রের বাড়ি। সুনয়না তখন একাই বাড়িতে ছিল। ঘরের কিছু কাজকর্ম সেরে নিচ্ছিল খুব দ্রুত। সেই মতোই ঘর থেকে বেরিয়ে কয়েকটা বাসন নিয়ে উঠোনের কলতলায় যায়। কল চেপে বালতিতে জল ভর্তি করে বাসনগুলো ধুতেই যাবে, এমন সময় ঘরের ভেতর থেকে কি একটা শব্দ আসে তার কানে। খানিকটা আঁচড় কাঁটার শব্দের মতোই। কাজ থামিয়ে কান খাড়া করে সেটা শোনার চেষ্টা করে সুনয়না। কিসের আওয়াজ হলো ওদিকে? কই, আর তো কিছু শুনতে পাচ্ছি না। ভুল শুনলাম মনে হয়। কোজাগরী পূর্ণিমার রাত, চাঁদের ফ্যাকাশে আলোয় চরাচর উদ্ভাসিত। দূরে কোথাও একটা শেয়াল ডাকছে। ঝিঁঝি পোকাদের অবিরাম স্লোগান তো আছেই। রমা যেখানে বসে আছে সেখান থেকে ঘরের দরজাটা পরিষ্কার দেখা যায়। বাসন ধুতে আসার সময় দরজার মুখে একটা হ্যারিকেন জ্বালিয়ে রেখে এসেছিল সে। তার আলোতেই দোরের সামনেটা পরিষ্কার দেখা যাচ্ছে। খানিক সেই দিকেই চেয়ে বসে থেকে মাথা নিচু করে আবারও কাজে হাত দিতেই যাবে, এমন সময় সুনয়নার মনে হলো চৌকিতে কিছু একটা যেন দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল। হ্যারিকেনের আলোটা একটু কেঁপে উঠল যেন তাতেই। তৎক্ষণাৎ সে মুখ তুলে দরজার দিকে চাইল, কিন্তু কিছু দেখতে পেল না। এরই মধ্যে একটা কথা মনে পড়তেই ধর্মর করে উঠে দাঁড়ালো সুনয়না। এ রাম, রান্নাঘরের দুধটা তো আলগা রেখে চলে এসেছি, বিড়ালে মুখ না দেয় আবার। সে ছুটে যায় দরজার দিকে। হ্যারিকেনটা হাতে তুলে ঘরের মধ্যে ঢুকতেই যাবে, এমন সময় আবারও সেই শব্দটা শুনে থমকে যায় তার পা। শব্দটা ঠিক কিসের সেটা বুঝতে এবার আর সময় লাগে না তার। হ্যারিকেনটা উঁচিয়ে ঘরের মধ্যে আলো ফেলতে যায়, এমন সময় চৌকিতে একটা ঘটনা ঘটে গেল। সুনয়নার কিছু বুঝে ওঠার আগে কিছু একটা ছুটে এসে আঘাত করলো হ্যারিকেনের কাছে। একটা শব্দ করে ভেঙে চুরমার হয়ে গেল হ্যারিকেনের কাঁচটা। কে কে ওখানে? কে? কোনো উত্তর এলো না। তার বদলে আবারও সেই ঘষ ঘষে শব্দটা ভেসে এলো। শব্দটা যে ঘরের ভেতর থেকেই আসছে সেটা সুনয়না বিলক্ষণ বুঝেছে। কাঠের ওপর কেউ যেন আঁচড় কাটছে। ঘরের মধ্যে একটা হ্যারিকেন জ্বেলে সে গিয়েছিল।
সেটাও যেন কখন নিভে গিয়েছে। চাঁদের আলো চৌকাঠ পেরিয়ে যতটুকু প্রবেশ করতে পেরেছে ভেতরে ওইটুকুই। তার বাইরে সব অন্ধকার, জমাট গাঢ় অন্ধকার। ভয়ে ভয়ে আবারও আওয়াজ তুলল সুনয়না। কে ঘরের ভেতরে? কে আছে? উত্তর দিচ্ছ না কেন? কে আছো ওখানে? কি মনে হতেই চৌকাঠ পেরিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল সে। কে আছো ঘরের মধ্যে? উত্তর দিচ্ছ না কেন? ঘরের মধ্যে কে আছে? ভয় তার সর্বাঙ্গ কাঁপছে, তবুও কি যেন এক কৌতূহল কাজ করছে ওর মধ্যে। আর তার বশেই ঘরের মধ্যে প্রবেশ করেছে সে। এমন সময় হঠাৎ দড়াম শব্দে তার পিছনে দরজাটা বন্ধ হয়ে যায়। দরজা খোলো তাড়াতাড়ি, দরজা খোলো তাড়াতাড়ি, দরজা খোলো। খানিক দরজা পেটানোর পরও যখন দরজা খোলে না, তখন সুনয়না নিজেকে সামলানোর চেষ্টা করে। চরম বিপদের মধ্যে পড়েছে সে, এটা ততক্ষণে সে বুঝে গিয়েছে। এখন মাথা ঠান্ডা রাখতেই হবে। ভয় পেলে ভয় বাড়ে, তাই মনের সমস্ত সাহসকে নিংড়ে বার করল সে। কোনো রকমে কাঁপতে কাঁপতে বলল, তুমি তুমি যেই হও না কেন, আমি তোমাকে ভয় পাই না। সাহস থাকলে সামনে আসো। আমি তোমাকে ভয় পাই না, সামনে আসো সাহস থাকলে। এমন সময় ঘরের ভেতর নিভে যাওয়া হ্যারিকেনটা পুনরায় জ্বলে উঠল। সেই সাথে শোনা গেল একটা খোনা গলার হাসি। হলদেটে আলোটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়তেই এবার দেখা গেল ভয়ানক দৃশ্যটা। দোচালা ঘরটার বাঁশের আড়ার থেকে উল্টো হয়ে ঝুলছে একটা বীভৎস নারী শরীর। ঘরের মধ্যে হাওয়া নেই, তবুও তার চুলগুলো সনের নুড়ির মতো উঠছে। উলঙ্গ দেহের প্রতিটা কোণ থেকে ঝরে পড়ছে রক্ত। টপ টপ। ততক্ষণে সুনয়নার হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে উঠে এসেছে একেবারে তার গলার কাছটায়। হাসতে হাসতে মূর্তিটা এবার ঘাড় ঘুরিয়ে চাইল সুনয়নার দিকে। কিরে, চিনতে পারছিস? পরকে নিয়ে সোহাগ করতে খুব ব্যস্ত না? সব সুখ একাই ভোগ করবি। আতঙ্কে ভয়ে সুনয়না পাথর বনে গিয়েছে। চোখের সামনে সে যা দেখছে, সাধারণ মানুষের হৃদয় তা সহ্য করতে অক্ষম। পিশাচটা এবার উল্টো হয়ে নিচে নামলো, তারপর পা দুটোকে মুড়িয়ে সামনে এনে হাত দুটোকে তার ভেতর দিয়ে গলিয়ে এক অদ্ভুত কায়দায় হাসতে হাসতে এগিয়ে এলো সুনয়নার দিকে। তবে ততক্ষণে সুনয়নার হৃদযন্ত্রটা বোধহয় বিকল হয়ে গিয়েছিল, তাই একটা কাটা কলা গাছের মতো সে লুটিয়ে পড়ল মাটিতে। পরের দিন সকালে শোরগোল পড়ে গেল গ্রামে, যখন সকলে সুনয়নার রক্তশূন্য ছিবড়ে শরীরটা দেখল। এতদিন সকলে ভেবে এসেছে যে সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকলেই বুঝি পিশাচির নজরে পড়তে হয়, ঘরের মধ্যে অতটা বিপদ নেই। কিন্তু সুনয়নার মৃত্যুর পর আতঙ্কে এবার সকলে বিহল হয়ে পড়ল। তার মানে এখন ঘরের মধ্যেও আর কেউ সুরক্ষিত নয়। মৃত্যু যে কোনো মুহূর্তে যে কারো ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে। রুদ্ধশ্বাসে জীবন কাটতে লাগলো গ্রামবাসীদের। এরপরের কয়েকদিনে মৃত্যু হলো আরো কয়েকজনের। মিনতির মা সন্ধ্যের সময় মাঠে বাঁধা গরুটাকে আনতে গিয়েছিল। ফিরতে দেরি হচ্ছে দেখে মিনতির লোকজন নিয়ে সেখানে গিয়ে দেখে মায়ের নিথর রক্তশূন্য দেহটা পড়ে রয়েছে। এর পরের দিনই গঞ্জের হাট থেকে ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল সেলিমের।
রমাপতিদের জলাটার কাছে আসতেই একটা চাপা গোঙানির মতো শব্দ শুনতে পায়। ভয় কেঁপে ওঠে তার হৃদয়। আল্লাহর নাম নিয়ে দ্রুত হাঁটতে থাকে। জলার ঠিক কোনটায় এসেছে এমন সময় আর চোখে সে দেখে পাড়ের লম্বা তাল গাছ বেয়ে কি যেন একটা নেমে আসছে খুব দ্রুত গতিতে। প্রমাদ গনে সেলিম যতটা দ্রুত সম্ভব হাঁটতে শুরু করে। এমন সময় পেছন থেকে ভেসে আসে এক শিহরণ জাগানো গলার স্বর। নিজের অজান্তেই থেমে যায় সেলিমের পা। শত চেষ্টা করেও আর এক ফোঁটাও নড়তে পারে না সে। না, কিছুতেই সে পিছনে ফিরবে না, কিছুতেই না, কিছুতেই ফিরবে না। এসব ভাবতে ভাবতে কখন যেন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণটা সরে যায় তার, আর ধীরে ধীরে তার ঘাড় ঘুরে যায় পিছনের দিকে। পরের দিন সকালে জলার ধার থেকে উদ্ধার হয় সেলিমের রক্তশূন্য ফ্যাকাশে দেহ। এভাবে প্রাণ হারালো আরো অনেকে। ধীরে ধীরে অতিষ্ঠ হয়ে পড়ল মানুষ। এমতো অবস্থায় স্থানীয় এক তান্ত্রিকের পরামর্শে সব বাড়ির দরজা জালনায় রসুনের মালা ঝোলানোর ব্যবস্থা হলো। এতে কাজ হলো কিছুটা। পিশাচটা ঘরের ভেতর আর প্রবেশ করতে পারল না। তবে স্থায়ী ব্যবস্থা তখনও কিছু করা গেল না। মানুষের ঘরে ঢোকা বন্ধ হলো ঠিকই, কিন্তু রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যেই কেউ বাইরে বেরোতো তার আর ঘরে ফিরে আসা হতো না। রক্ত পান করে একেবারে চিবড়ে বানিয়ে ফেলে রাখতো তার শরীরটা। এভাবে কি আর বসবাস করা যায়? ফলত আর কোনো উপায়ান্তর না দেখে ভয়ে একে একে প্রাণ নিয়ে পালাতে থাকলো গ্রামবাসীরা। রমার মনের আশা পূরণ হয়নি। ও ভেবেছিল নিজে আত্মহত্যা করলে এবং পিশাচ সন্তানের জন্ম না দিলেই শান্তিতে থাকবে হয়তো রামপুরবাসী। কিন্তু পিশাচটা ভিন্ন কিছুই ভেবেছিল। রমা যদি বেঁচে থাকে তো জন্ম নেবে পিশাচ সন্তান, আর আত্মহত্যা করে মরলে রমা নিজেই পরিণত হবে পিশাচে। এক্ষেত্রে দ্বিতীয়টাই ঘটেছে। আরও একটা সমাধান ছিল বটে, যেটা রমার পক্ষে জানা সম্ভব ছিল না। রমাকে অন্য কেউ যদি হত্যা করত তো রামপুরের বুকে কোনো পিশাচ জন্ম নিতে পারত না। যাই হোক, ভুল ভুলই, আর তার খেসারত দিতে হচ্ছে গোটা রামপুরবাসীকে। কিন্তু আর কত? কেন জমিদার কন্যার ভুলের খেসারত দেবে গোটা গ্রামের মানুষ? প্রতি রাতে কেন জীবন দেবে একজন নিরীহ লোক? কবে কে পড়বে পিশাচটার কোপে তাই বা কে বলতে পারে? এরকম আতঙ্ক নিয়ে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়াই ভালো, এমনই মনে হতে লাগলো গ্রামবাসীদের। না, এর একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। ওদিকে ততদিনে স্ত্রী হারা সুবল খ্যাপা ষাঁড়ের মতো হয়ে উঠেছে। নিজের স্ত্রীর হত্যাকারীকে সে কিছুতেই ছাড়বে না, দরকার পড়লে প্রাণ দিয়ে দেবে, কিন্তু সেই পিশাচকে খতম করবেই সে। আর তাই সুবলের নেতৃত্বে একদল গ্রামবাসী হাজির হলো জমিদারের বাংলোয়। দলটাকে দেখে চিন্তিত হলেন জমিদারও। বললেন, সত্যি যদি আমার মেয়ে পিশাচে পরিণত হয়ে এসব কাজ করে বেড়ায়, তাহলে আমি বলবো আমার মেয়ের মারা যাওয়ার পর যে দুঃখ আমি পেয়েছি তার চেয়ে বেশি দুঃখ পাচ্ছি এখন। ওর জন্য এতগুলো নিরীহ মানুষের মৃত্যুতে যে কোনো সময় আমি নিজেও যে ওর শিকারে পরিণত হব না তাকে বলতে পারে। কাজেই আমিও চাই এর একটা বিহিত হোক। এ ব্যাপারে কারো কোনো পরামর্শ থাকলে বলতে পারেন আপনারা। এই সময় সকলে এক বাক্যে জানালো পিশাচকে থামানোর উপায় জানে একমাত্র নাকি হীরানাথ তান্ত্রিক, যে তাদের এই গ্রাম থেকে বেশ কয়েকটা গ্রাম পরে থাকে। তাকে ডেকে আনলে কিছু একটা সমস্যার সমাধান ঘটলেও ঘটতে পারে।
অতএব জমিদারের নির্দেশে ডাকা হলো হীরানাথ তান্ত্রিককে। দিন দুয়েকের মধ্যেই হীরানাথ তান্ত্রিক ও তার দল হাজির হলো জমিদার বাড়ি। স্থির হলো পরিকল্পনা। তারপর জমিদার, গ্রামবাসী সবাই হীরানাথের বাহিনীর সাথে হাজির হলো রমার কবরের সামনে। হীরানাথের পূর্ব নির্দেশনা অনুসারে আগে থেকেই সেখানে রাখা হয়েছিল 10টা গরু, 20টা ছাগল আর 150টা মুরগি। সবগুলো একসাথে জবাই করা হলো একের পর এক রমার কবরের ঠিক সামনে। সমস্ত রক্ত পাত্রে সংগ্রহ করা হলো। তারপর সংগৃহীত রক্তের কিছুটা ছিটিয়ে দেওয়া হলো রমার কবরের ওপর, আর বাকিটুকু জমাট করে মন্ত্রপাঠ করতে করতে কবরের চারপাশ দিয়ে বৃত্ত তৈরি করে বন্ধ করে দেওয়া হলো রমার বেরোনোর সমস্ত রাস্তা। সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো রমার কবরস্থানকে। ওখানে নিষিদ্ধ করা হলো মানুষের যে কোনো রকমের আনাগোনা। তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর, আর কোনোদিনও রামপুরের মানুষ দেখেনি রমা পিশাচের আত্মাকে, আর কোনো লাশও পড়েনি। যুগ যুগ ধরে চলে আসা রমার কবরস্থানের এলাকাকে এড়িয়ে চলার সংস্কার বংশ পরম্পরায় মেনে এসেছে এই এলাকার সমস্ত মানুষ। কিন্তু বছর 10 আগে বাইরে থেকে রাজন নামের এক লোক বেড়াতে এলো রামপুরে। রমার পিশাচ কাহিনী তার কানে গেল, আর তারপরেই ঘটল অঘটন। কি সব তোমরা বলো? একটা মৃত মানুষ নাকি কবর খুঁড়ে উঠে এলো, তারপর আবার মানুষ ধরে ধরে রক্ত খেয়ে বেড়ালো? ভালোই তো গল্প ফেঁদেছ চাঁদু। এসব গুজব ছড়িয়ে খুব মজা পাও নাকি? যত সব অপগণ্ড মূর্খের দল। সে বিশ্বাস তো করলই না, উপরন্তু নিজেকে জাহির করতে এক রাতে গিয়ে হাজির হলো সেই পবিত্র সমাধিস্থলে। এত বছর ধরে যে জায়গাকে মানুষ সযত্নে এড়িয়ে থেকেছে, আর তার ফলে ভালোও থেকেছে। গ্রামবাসীদের সেই বিশ্বাসে আঘাত দিয়ে জেদের বসে নিজেকে মহান প্রমাণ করার স্বার্থে রমার পবিত্র সমাধিতে মলমূত্র ত্যাগ করে অপবিত্র করে রেখে আসলো সেই রাজন। পরদিন সকালে রামপুর বাজারে বসে চা খেতে খেতে বীর দর্পে প্রচার করল তার সেই দুর্ধর্ষ অভিযানের কথা। কিভাবে সে সকল ভ্রান্ত বিশ্বাস তথা সংস্কারকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো সুস্থ স্বাভাবিক অবস্থায় বসে আছে। তার কথা শুনে রামপুরের সমস্ত মানুষ তো তটস্থ হয়ে পড়ল। মনে মনে প্রমাদ গুনল সবাই, পবিত্র সমাধি অপবিত্র করার কারণে এবার যদি আবার সমাধি ছেড়ে বেরিয়ে আসে সেই পিশাচি, তবে আর কারোর রক্ষা নেই। রাজন যে বাহবা আশা করেছিল, তার বদলে গ্রামবাসীদের থেকে তাকে পেতে হলো রাশি রাশি অভিশাপ, এমন একটা ঘৃণ্য কাজ করার জন্য। আর সেই অভিশাপ ফলতে সময় লাগলো মাত্র কয়েক ঘন্টা। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। পরের দিন সকালেই রাজনের রক্তশূন্য ছিবড়ে শরীরটা পাওয়া গেল গ্রামের রাস্তায়। আবারও শুরু হলো উপদ্রব। তবে এবার নিয়মিত না হলেও মাঝে মাঝে বেরোনো শুরু করলো পিশাচি। যেদিন বেরোয় সেদিনই কারো না কারো কপালে ঘনায় বিপদ। রামপুরের মানুষদের দুর্দশার দিন শুরু হলো আবার। হীরানাথ তান্ত্রিক বেঁচে থাকলে সেই হয়তো পুনরায় সমস্যার সমাধান করত, কিন্তু এখন আর সে নেই। তাই গ্রামবাসী বাধ্য হয়ে নতুন তান্ত্রিকের দ্বারস্থ হলো। কিন্তু এবার আর কেউ কিছু করতে পারল না। উল্টে নতুন তান্ত্রিক যারা পিশাচিকে বশ করার চেষ্টা করেছিল, তাদের নিথর মৃত শরীরগুলো ঝুলন্ত অবস্থায় পাওয়া যেতে লাগলো জমিদার বাড়ির পিছনের সেই পাকুড় গাছের ডালে। এই ঘটনার পর থেকে আর কেউ কখনো রমার সমাধি বন্ধ করার সাহস রাখেনি। সেই থেকে ওভাবেই অসংরক্ষিত হয়ে পড়ে রয়েছে পিশাচির কবর।
এখন তার বেরোনোর ঠিক ঠিকানা নেই। মাঝে মাঝে মাসে 10-12 বেরোয়, আবার মাঝে মাঝে 6 মাসে একবারও বেরোয় না। এই যেমন গত 6 মাসে একবারও বেরোয়নি সে। তারপরও সাবধানের মান নেই। সন্ধ্যের পরে পারতপক্ষে বাইরে বেরোয় না এই গ্রামের মানুষ। রমার আর এমন অনিয়মিত শিকার ধরতে বেরোনোর কারণটা কি, এটাও ব্যাখ্যা করেছিল স্থানীয় এক ফকির। তার মতে রাজন নামের সেই ভিনদেশী রমার সমাধি অপবিত্র করার পর থেকে ইরানাথ তান্ত্রিকের তৈরি করা সেই বন্ধন, সেই বেষ্টনী খানিকটা দুর্বল হয়ে যায়। কখনো কখনো কাজ করে, কখনো আবার করে না। যখন সেই বেষ্টনী কাজ করে না, তখনই মানুষের রক্তপানের জন্য সমাধি থেকে বেরিয়ে আসে রমার প্রেতিনী। এই হলো রামপুরের পিশাচ কাহিনী। পুরো কাহিনীটা একটানা বলে থামল কমলবাবু। অবিশ্বাস্য, বিড়বিড় করলাম। আমি বিশ্বাস করি না এসব। দেখুন, আপনার বিশ্বাস অবিশ্বাসে রামপুরবাসীর কিছু যায় আসবে না। আপনিও দেখছি সেই বিদেশি আগন্তুক রাজনের মতো কথা বলছেন। যাকে এসেই যখন পড়েছেন, থাকুন কিছুদিন, আস্তে আস্তে আশা করি সবই বুঝতে পারবেন। আমি গো ধরে রইলাম। বললাম, এত বড় একটা ব্যাপার, পুলিশ কি করে তাহলে? মিডিয়াতেই বা আসে না কেন এসব খবর? রেগে গেলেন কমলবাবু। আরে মশাই, আপনি তো নেহাত শিশু সুলভ কথা বলছেন। আপনি কি মনে করেন পুলিশ আসেনি, মিডিয়ায় জানাজানি হয়নি? সব হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যাতীত ব্যাপার স্যাপার। পুলিশ কি করবে মশাই? মিডিয়ায় বা কি লিখবে? রামপুরে একটা পিশাচ ঘুরে বেড়ায়, মানুষ মেনে রক্ত খায়, এক বলি কেউ বিশ্বাস করবে? সবাই যে হাসাহাসি জুড়ে দেবে এ আপনার মতো। প্রথম দিকে সবাই বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছে। যখন দেখছে আসলেই এটা অতি প্রাকৃত কিছু, তখন পুলিশ, মিডিয়া সবাই এই ঘটনাটাকে স্রেফ সযত্নে এড়িয়ে গিয়েছে। যাকে আমার আপনাকে বলার দরকার ছিল, তাই আমি বললাম। বিশ্বাস করা না করা তো আপনার ব্যাপার। সেদিন কমলবাবুর কথা শুনে পিশাচির কথা বিশ্বাস না করলেও রাজনের মতো কিছু করার কথা আমার মাথায় এলো না। কারো বিশ্বাসে আঘাত দিয়ে মহান হওয়া যায় না। মনে মনে তাই ভাবলাম, আছি তো এখানে কিছুদিন, দেখাই যাক না কি হয়। তবে বেশি দিন অপেক্ষা করতে হলো না। কয়েকদিন পরই একটা ঘটনা ঘটল। আমার বড় ছেলে তনয় এখানে পোস্টিং নিয়ে আসার পর এখানেরই এক স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। যেদিনের ঘটনা বলছি, সেদিন তনয় ওর এক সহপাঠী বন্ধুর বাড়িতে গিয়েছিল বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে। ফিরতে রাত হয়ে গেল ওর। কালীগঞ্জ হাট আসার পর আর কোনো ভ্যান না পাওয়ায় আমাকে ফোন করল। কালীগঞ্জ থেকে রামপুর বেশি দূর নয়, টেনে টুনে 1 কিলোমিটার। কিন্তু কোনো রিক্সা বা ভ্যান এই রাতে রামপুর যেতে রাজি হচ্ছে না। বলাই বাহুল্য এসবের জন্য দায়ী রামপুরের পিশাচ কাহিনী। সন্ধ্যার পর রামপুর নাকি খুব খারাপ জায়গা, তাই টাকা বেশি দিলেও কেউ প্রাণের ঝুঁকি নিয়ে যেতে চায় না। ছেলের মুখে এসব শুনে মেজাজটা খারাপ হয়ে গেল একেবারে। ঘড়ি দেখলাম 8টা বাজে। রাত 8টাতেই এত তেল ওদের? তনয়কে ফোনে বললাম, বাবা তুই রামপুরের দিকে হাঁটতে থাক, আমি এক্ষুনি মোটরসাইকেল নিয়ে আসছি। ফোন কেটে দিয়ে বাইক নিয়ে বেরোতে গিয়ে হঠাৎ প্রবল প্রাকৃতিক চাপ এসে গেল। উপায়ন্তর না দেখে টয়লেট সেরে বেরোনোর সিদ্ধান্ত নিলাম। তাড়াহুড়ো করে কাজ সারতে গিয়েও 10 মিনিট দেরি হয়েই গেল। এতক্ষণে নিশ্চয়ই তনয় অর্ধেকটা রাস্তা চলে এসেছে। তড়িঘড়ি বাইক বের করে রাস্তায় উঠেছি, এমন সময় বাড়ির দোতলার ব্যালকনি থেকে আমাকে ডাক দিল কলিগ কমলবাবু। ও মশাই, আরে বলি এত রাতে একা একা চললেন কোথায়? আমি আর কমলবাবু এক বাসাতেই ভাড়া থাকি। ও দোতলায় আর আমি নিচের তলায়। গত 2 বছর ধরে কমলবাবু এই বাসাতে আছেন। বাড়ির মালিক এখানে থাকেন না, তাই কমলবাবুর সুবাদেই বাড়ির নিচ তলায় একটা জায়গা পেয়েছি আমি।
তো কি ঘটেছে নিজ থেকে সংক্ষেপে জানাতেই লক্ষ্য করলাম তার চোখগুলো ছানা বড়া হয়ে গেল। শুনে আঁতকে উঠে বললেন, সর্বনাশ করেছেন কি? দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে আমিও যাব। তাড়াতাড়ি আসুন তাহলে, দেরি হয়ে যাচ্ছে যে, বিরক্ত স্বরে বললাম। কমলবাবুর কথা মনে প্রাণে বিশ্বাস না করলেও সেই সময় ছেলেটার জন্য আমারও একটু চিন্তা হচ্ছিল। গ্রাম্য পথ, ওইটুকু একটা ছেলে, পিশাচ না হোক যে কোনো রকমের বিপদ আপদ তো ঘটতেই পারে। অনুভব করছিলাম মনের অস্থির ভাবটা ক্রমেই বাড়ছে। 2 মিনিটের মধ্যেই রেডি হয়ে নিচে নেমে এলো কমলবাবু, চড়ে বসলো আমার পিছনে। মোটর সাইকেল স্টার্ট দিলাম আমি, গিয়ারে পা দিতেই যাব, পিছন থেকে এই নিন, এইটা রাখুন বলে আমার শার্টের বুক পকেটে গোল মতো কি যেন একটা ঢুকিয়ে দিলেন। গাড়ি চালাতে শুরু করে জিজ্ঞেস করলাম, কি দিলেন পকেটে? রসুন। বলা যায় না, পিশাচের এলাকা, যদি কোপে পড়ে যায় তো এটা আমাদেরকে একটু রক্ষা করবে। নিজের পকেটে হাত বোলালো, তার মানে ওর কাছেও রসুন আছে। রীতিমতো বিরক্ত হলাম লোকটার ওপর। পাগল নাকি? এই বিজ্ঞানের যুগে বেটা আজগুবি গপ্প কাহিনীতে বিশ্বাস করে? মনে পড়ল কমলবাবু আর্টসের ছাত্র। ইচ্ছে করলো পকেট থেকে রসুনটা বের করে ছুঁড়ে ফেলে দিই রাস্তায়, কিন্তু এতে মানুষটাকে অপমান করা হয়। তাই এ যাত্রায় সংযত করলাম নিজেকে। একটু ব্যঙ্গের স্বরেই বললাম, তা মশাই, আর কি কি নিয়েছেন সঙ্গে? কমলবাবু কিন্তু আমার ব্যঙ্গের তোয়াক্কা না করেই আগের মতোই ফিসফিসিয়ে বলল, আমার একটা লাইসেন্স করা পিস্তল আছে মশাই, ওটাই সাথে নিয়েছি। বলা যায় কোনো কাজে লেগে গেলেও তো যেতে পারে। এর জবাবে কি বলবো আমি? শালা কোথাকার পাগলকে সঙ্গে এনেছি। আনতে যাচ্ছি ছেলেকে, অথচ কমলবাবুর ভাবে মনে হচ্ছে চোর ডাকাত ধরতে যাচ্ছি বুঝি। হ্যাঁ। কমলবাবু, আমাদের কাজে পিস্তলের কোনো প্রয়োজন পড়বে না, একটু কড়া স্বরেই জবাবটা দিলাম। এগিয়ে চলল আমাদের বাইক। উজ্জ্বল চাঁদনি রাত, জ্যোৎস্নার আলোয় প্লাবিত মাঠঘাট প্রান্তর। আমার বাইক প্লাটিনা 125 মডেলের। অন্যান্য বাইকের থেকে সিট যথেষ্ট বড়, তাই 3 জনে ফিরতে মোটেও অসুবিধা হওয়ার কথা নয়। কিছু দূর এগিয়েছি, আবারও কানের কাছে শুনলাম কমলবাবুর সাবধানী স্বরটা। দেখছেন কেমন সব শুনছান? তাতে কি, এখানকার সবাই তো ওই ওই কি রমা পিশাচকে বিশ্বাস করে, আর এই জন্যই আমার ছেলেকে এত রাতে একা একা হেঁটে আসতে হচ্ছে। যত সব। আমার বিরক্তির ভাবটা যেন গ্রাহ্যই করল না কমলবাবু। এবার আরও যেন একটু গম্ভীর শোনালো তার গলা। সামনের রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর, একটু দেখে চালাবেন। আরে ধুর মশাই, আপনি থামুন। কমলবাবুকে কড়া কথাটা শোনাতে গিয়ে আমাকেই থেমে যেতে হলো। সামনে রাস্তার উপর যা দেখলাম, দম যেন আটকে আসতে চাইলো আমার। ব্রেকে আপনা আপনি চেপে বসলো পা। মোটরসাইকেলের হেডলাইটের উজ্জ্বল আলোয় ফুটে উঠেছে এক ভয়ানক নারকীয় দৃশ্য। বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। আমার ছেলে তো নয়, ওই যে রাস্তার উপর আমাদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে, আর ওকে পেছন থেকে জাপটে ধরে আছে। ও কি একটা একটা নারী অবয়ব। মেয়েটার মুখ বসে আছে তনয়ের ঘাড়ের ওপর। আমাদের বাইকের হেডলাইটের আলো ওদের উপর গিয়ে পড়তেই নারী অবয়বটা ধীরে ধীরে মাথা তুলে চাইলো আমাদের দিকে। উফ, কি বিভৎস সে মুখ! মুখে খেলা করছে পৈশাচিক এক হাসি। হলদেটে আলোয় ঝিকিয়ে উঠছে তার সদন্ত দুটো। বাকি করাতের মতো দাঁতগুলো ওই যে একটু একটু করে বেরিয়ে আসছে। আর আর তার চোখে, ও কি, চোখে কোনো মনি নেই। সম্পূর্ণ চোখটায় কালো একটা আস্তরণে ঢাকা। ঠিক এই সময় কানের কাছে শুনলাম কমলবাবুর ফিসফিসানি। আপনার
আপনার ছেলের দিকে দেখুন। ভয়ে আতঙ্কে ততক্ষণে আমার সমগ্র শরীর অবশ। তবুও ছেলের কথা শুনে কিছুটা চেতনা বোধহয় সঙ্গ দিল। তার দিকেই নজর গেল। দেখলাম তনয়ের মাথাটা এক পাশে নেতিয়ে পড়তে পড়তে থেমে গিয়েছে, তার চোখ খোলা বিস্ফারিত ভঙ্গিতে, মণিগুলো স্থির হয়ে। আবার শুনতে পেলাম কমলবাবু বলছে, ছেলেটার দেহে প্রাণ আছে এখনো, পিশাচি দাঁত বসাতে পারেনি। দেখছেন না, ওই শয়তানির দাঁতে রক্ত নেই। হৃদয়ের মধ্যে সদ্য শুরু হওয়া যন্ত্রণাটা এই কথায় যেন একটু প্রশমিত হলো। কিন্তু তার পর মুহূর্তে এই দৃশ্যটা আরো ভয়ানক হয়ে উঠল। দেখলাম পিশাচটা লাফিয়ে উঠল, তনয়ের দুই কাঁধে দুই পা রেখে সামনের দিকে ঝুঁকে এক অদ্ভুত ভঙ্গিতে চিৎকার করে উঠল সে। উফ, কি ভয়ঙ্কর সেই আওয়াজ! আওয়াজের প্রত্যেকটা তরঙ্গ যেন আমাদের শরীরের ওপর কেটে বসে যাচ্ছিল, কর্ণকুহকে প্রবেশ করে জমিয়ে দিচ্ছিল দেহের সমস্ত রক্ত। পিশাচি এবার তনয়ের কাঁধে নিজের শরীরটাকে ছোট করল, আক্রমণাত্মক ভঙ্গি। আর ঠিক তার পর মুহূর্তে একটা প্রকাণ্ড লাফ দিয়ে শূন্যে ভেসে চকিতে ধেয়ে এলো আমাদের দিকে। সাক্ষাৎ মৃত্যু এগিয়ে আসছে, কিন্তু আমি ততক্ষণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। বিশ্বাস, অবিশ্বাস, ভয়, আতঙ্ক সব মিলে মিশে আমার চিন্তা চেতনাকে বিকল করে দিয়েছে সেই মুহূর্তে। কি করব, কি করা উচিত, নিজেকে কিভাবে বাঁচাবো, এসব ভাববার অবস্থায় তখন আর আমি নেই। ওদিকে পিশাচটা ক্রমশ এগিয়ে আসছে আমাদের দিকে, তার দুই হাত সামনে বাড়ানো, করাতের মতো দাঁতের ভেতর থেকে হিলহিলে সাপের ন্যায় বেরিয়ে আসছে কালো জিভ। একেবারে মুখের কাছেই এসে গিয়েছে ওটা। এমন সময় আমার ঠিক কান ঘেঁষে চকিতে কিছু একটা যেন বেরিয়ে গেল। সেই সাথে কান ফাটানো এক শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। ওদিকে পিশাচটার গতি রুদ্ধ হয়েছে, এক পাশে ছিটকে পড়েছে সে। সেখান থেকে আমাদেরকে লক্ষ্য করে আবার সেই হুঙ্কার ছেড়ে চার পায়ে ভর দিয়ে ছুটে পাশের জঙ্গলের অন্ধকারে চকিতে মিশে গেল। ঘটনাটা বলতে এত সময় লাগলো বটে, ঘটল কিন্তু মুহূর্তে। এতক্ষণে সম্বিত ফিরল আমার। আমি ছুটে গিয়ে জাপটে ধরলাম তনয়কে। তনয়, বাবা তনয়, তনয়, তনয় ওঠ, তনয়, তনয়। ওর কিছু হয়নি, ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে কেবল। চলুন চলুন উঠুন, বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। পিশাচটা কিন্তু গুলি খেয়ে মরেনি, পালিয়েছে কেবল। তড়িঘড়ি উঠে পড়লাম। আমাদের দুইজনের মাঝখানে অবচেতন তনয়কে বসিয়ে বাইক ছুটিয়ে দিলাম বাড়ির দিকে। পরের দিনই ছেলে কন্যার স্ত্রীকে দেশের বাড়িতে রেখে আমি ফিরে এলাম রামপুর। ছেলের জ্ঞান গতকাল রাতেই ফিরে এসেছিল। না, ওর কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার কাছে সবকিছু যেন ওলট পালট হয়ে গিয়েছে। এতদিন ধরে যে বিশ্বাস, যে ধারণা নিয়ে বেঁচে এসেছি, এক রাতের মধ্যে তা সব কেমন যেন ভুল প্রমাণিত হলো। নিজের চোখে যা দেখলাম সে কিছুতেই যেন বিশ্বাস করার মতো নয়। সেই সাথে গ্রামের মানুষের বিপদের কথাটাও আঁচ করতে পারলাম। কালকে আমরা সঠিক সময় না পৌঁছালে হয়তো ছেলেটাকে আর পেতাম না। তাই যতক্ষণ না ভ্যাম্পায়ারটাকে খুন করতে পারছি, ছেলে মেয়ে স্ত্রীকে আর এখানে আনবো না বলেই সিদ্ধান্ত নিলাম। ওদিকে থেমে নেই রমার নর রক্তপান। গত 7 দিনে 4 জন মানুষকে হত্যা করেছে সে। মনে মনে একটা রোগ চেপে বসল, এ শয়তানের শেষ না দেখে ছাড়ব না। আমি আর কমলবাবু তাই আলোচনায় বসলাম। প্রথমেই আমি কমলবাবুর কাছে ক্ষমা চেয়ে নিলাম। ক্ষমা করবেন দাদা, আমি আপনার কথা বিশ্বাস করিনি, আপনাকে পাগলও ভেবেছি। আর আপনি আমাদের প্রাণ রক্ষা করলেন। আপনার ঋণ যে কিভাবে শোধ করব সত্যিই জানি না। আহা কুন্দন, এখন এসব কথা ভাবার সময় নয়। আমাদেরকে ভাবতে হবে
কিভাবে আমরা এই শয়তানিকে খতম করব। আপনি কি পথ ভাবছেন বলুন? পথ আমার ভাবাই আছে, শুধু তোমার সাহায্য দরকার। তুমি বললাম বলে আবার কিছু মনে করো না। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। বলুন আমাকে কি করতে হবে। রাত 10টা বাজতেই আমরা বেরিয়ে পড়লাম। কমলবাবুর মতে আজকের রাতটা নাকি বিশেষ এক রাত। 100 বছরে আজকের মতো রাত আর দ্বিতীয়বার আসে না। তাই যা করার আজকের রাতেই করতে হবে। এই ধরনের পিশাচদেরকে মারতে গেলে প্রথমে এদের মুণ্ডুচ্ছেদ করতে হয়, তারপর সেটাকে পুড়িয়ে দিতে হবে আগুনে। এখানেই শেষ নয়, বুকের মধ্যে ফলা জাতীয় কোনো অস্ত্র দিয়ে এফোঁড় করতে হবে। আমি শুধু অবাক হচ্ছি এটা ভেবে যে এসব ব্যাপার আমাকে বিশ্বাস করতে হচ্ছে, কিন্তু না করেই বা উপায় কি? সে রাতে চোখের সামনে যা দেখেছি তাতে আমার সমস্ত ধারণা বদলে গিয়েছে। আমি তবুও হয়তো পুরোপুরি বিশ্বাস করতাম না, কিন্তু কমলবাবু আমাকে যখন রমার জীবিত অবস্থার ছবি দেখালো, আমি তো অবাক বনে গেলাম। একটা সাদা কালো ছবি। আমি অবাক বিস্ময়ে জিজ্ঞেস করেছিলাম, এই ছবি আপনি কোথায় পেলেন? রমা জমিদারের মেয়ে ছিল, ফলে তার ছবি জোগাড় করা সে আর এমন কি শক্ত কাজ। কিন্তু যতদূর জানি ওই জমিদার বাড়িতে তো এখন আর কেউ থাকে না। তাহলে? উফ, এসব নিয়ে মাথা না ঘামিয়ে আসল বিষয়ে মন দাও তো ভায়া। আগের দিন রাতে যে সাক্ষাৎ পিশাচিকে দেখলে, তার সাথে এই ছবির মিল পাচ্ছ? আমি ছবিটাকে মন দিয়ে দেখলাম। অপরূপ সুন্দরী এক মহিলা। সে রাতে এরই যে বিকৃত মূর্তির দর্শন পেয়েছিলাম, সেটা বিলক্ষণ বুঝলাম। হতচকিত হয়ে দেখেই যাচ্ছিলাম ছবিটা। এতদিন আগে মৃত একজন মানুষের শরীর এখনো কিভাবে এমন? এখনো বুঝতে পারছো না কুন্দন? এই পিশাচদের ধ্বংস নেই, মৃত্যু নেই। এরা নরকের বাসিন্দা। এই পৃথিবীতে চলতে গেলে ওদের কেবল একটা শরীরের প্রয়োজন হয়। এই যেমন এখন রমার শরীরে আশ্রয় নিয়েছে। তার মানে এটা রমার প্রেতাত্মা নয়? একেবারেই নয়। এই পিশাচ কেবল ওর শরীরটাকে ব্যবহার করছে। সদ্য মৃত মানুষের শরীরে এরা সহজে প্রবেশ করতে পারে। তেমনি রমার মৃত্যুর পর এই পিশাচি তার শরীরে ঢুকেছিল, আর সেইখান থেকেই রমার আত্মা আটকা পড়ে গিয়েছে এই পিশাচির অধীনে। আজও তার মুক্তি হয়নি। আর যে শরীর পিশাচ ব্যবহার করে তার কোনো ক্ষয় নেই। তাহলে সবাই যে ভাবছে এসব রমার কীর্তি, আসলে তা নয়। ওই শরীরে রমার আত্মা আটকা পড়ে আছে, আর শরীরটাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে সেই পিশাচ। এবার ঠিক ধরেছ কুন্দন। আচ্ছা, এত কিছু আপনি জানলেন কি করে বলুন তো? খানিক চুপ থেকে কমলবাবু অত্যন্ত গম্ভীরভাবে বললেন, কিছু মনে করো না ভায়া, এখন তোমার এই কৌতূহল চরিতার্থ করার সময় নয়। এসব নিয়ে পরেও আলোচনা করা যাবে। আমরা জমিদার বাড়ির পিছনের চত্বরে এসে যখন হাজির হলাম, ঘড়িতে সময় তখন রাত 10:30। বেরোনোর আগে আমাকে একটা রসুনের মালা দিয়ে সেটা পরে নিতে বলেছিল কমলবাবু। সেটারই উগ্র গন্ধ এখন নাকে এসে ধাক্কা মারছে। দেখলে কুন্দন, আকাশের চাঁদটা কেমন ঢেকে গেল? খেয়াল করলাম আকাশের ফালি চাঁদটা মেঘের আড়ালে চলে যাচ্ছে ধীরে ধীরে। সেই সাথে সমস্ত রামপুর যেন পরিণত হলো শ্মশানে। কিছুক্ষণের মধ্যে চারপাশ ঢেকে গেল ঘুটঘুটে অন্ধকারে। আমি আর কমলবাবু পাশাপাশি হেঁটে চলেছি। টর্চের আলো পালা করে একবার দূরে,
তো পরক্ষণেই আবার কাছে ফেলে পথটা দেখে নিচ্ছি। আমি চলতে চলতে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি রমার কবরটা চেনেন নাকি? কমলবাবু আমার দিকে না তাকিয়েই বললেন, আগে চিনতাম না, এখন চিনি। কদিন আগে কিছু পয়সার বিনিময়ে এই গ্রামেরই একজনের থেকে এই ঠিকানাটা জেনে নিয়েছিলাম। একটা বিশেষ দিকে ইশারা করলেন তিনি। ওই যে এবার ওই দিকটায় যেতে হবে। আমি টর্চের আলো ঘোরাতেই দেখতে পেলাম সেই পাকুড় গাছটা। এই গাছেই তো ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সেই তান্ত্রিকদের লাশ। গাটা কেমন ছমছম করে উঠল। কমলবাবুর দিকে তাকিয়ে দেখলাম তার কিন্তু কোনো বিকার নেই, চোয়াল শক্ত করে এগিয়ে চলেছেন তিনি। এভাবে কিছু দূর এগোতেই একটা জায়গায় এসে কমলবাবু হঠাৎ থামলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হলো কমলবাবু, থামলেন যে? বড় করে বার কতক নিঃশ্বাস টেনে টেনে কিছু শোঁকার চেষ্টা করলেন তিনি। তারপর বললেন, এবার টর্চ দুটো বন্ধ করে মশাল চালো কুন্দন। প্রস্তুতি আমরা নিয়েই এসেছিলাম, তাই বিনা বাক্য ব্যয়ে মশালটা জ্বালিয়ে ফেললাম। এই সমস্ত অভিযানে টর্চের চেয়ে আগুনের তৈরি মশালই বোধহয় বেশি কার্যকর। আর বেশিক্ষণ লাগলো না রমার সমাধি ক্ষেত্রে পৌঁছতে। পারিবারিক কবরে দাফন করা হয়েছিল রমাকে, সেটা এখন পরিণত হয়েছে অন্ধকার জঙ্গলে। কতকাল যে এখানে কেউ আসে না কে জানে। এখানে সম্ভবত সর্বশেষ মানুষের পা পড়েছিল 10 বছর আগে, রাজন আর ওই তান্ত্রিকগুলোর। না, 1 মিনিট, একটু আগে কমলবাবু তো বললেন তিনিও নাকি একবার এসেছিলেন, কিন্তু বুনো ঝোপ জঙ্গল দেখে তো তেমনটা মনে হচ্ছে না। কি জানি কবে এসেছিলেন। যাকে, এসব নিয়ে আর বেশি ভাবলাম না। ততক্ষণে কবরস্থানের লোহার মোর্চে পড়া ভারী গেটটার সামনে এসে হাজির হয়েছে আমরা। ছিটকিনি খুলে ধাক্কা দিতেই ক্যাঁচ কোঁচ শব্দ করে খুলে গেল ওটা। মশাল হাতে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলাম। কমল বাবুর দেখানো পথে এগোলাম রমার কবরের দিকে। পারিবারিক কবরস্থানটা বেশি বড় না। রমাকে গোড় দেওয়ার পর সম্ভবত এটা আর ব্যবহার হয়নি। চারপাশে গজিয়ে উঠেছে লম্বা লম্বা মেহগনি আর ইউক্যালিপটাস গাছ। মশালের আলোয় সেগুলোর ভুতুড়ে ছায়া তৈরি হয়েছে, দেখতে ভয়ঙ্কর লাগছে। এছাড়া অজানা গাছপালা, আগাছা আর লতা গুল্মের তো অভাব নেই সেখানে। ঝোপঝাড় মারিয়ে অবশেষে রমার কবরের সামনে এসে হাজির হলাম। কবরটার সামনে একটা কবর ফলকে রমার নাম ধাম আরো কিসব হাবিজাবি লেখা রয়েছে। কবর খোঁড়ার জিনিসপত্র সবই সাথে এনেছি, সঙ্গে অবশ্য আরো একটা অদ্ভুত জিনিস, একটা হাতুড়ি আর কাঠের তৈরি কজাল। যাই হোক, মালপত্রগুলো কাঁধ থেকে নামানোর পর আরো 4টে মশাল জেলে চারিদিকে পুঁতে দিলাম। আর দেরি নয় কুন্দন, এবার কাজে লেগে পড়া যাক। আপনি নিশ্চিত যে এর মধ্যে এখনো রমার তরতাজা মৃতদেহটা পাওয়া যাবে? আলবাত পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় তাহলে মনে করো পিশাচি কবর ছেড়ে বেরিয়ে গিয়েছে। আমি যা বলছি, পিশাচি বোধহয় এখনো জাগেন, এখানেই আছে ও, এই কবরের মধ্যে। আমি ওর গন্ধ পাচ্ছি। না 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 না, আর দেরি করো না, শয়তানি জেগে ওঠার আগে ওকে খতম করতে হবে। আর বাক্য ব্যয় না করে আমি আর কমলবাবু কবর খুঁড়তে শুরু করলাম। একটা চাপা আতঙ্ক কাজ করছে। বলাই বাহুল্য, এ ধরনের কাজ এর আগে কখনো করতে হয়নি।
রাতে একটা পরিত্যক্ত কবরখানায় ঢুকে কোনো একজনের কবর খুঁড়ে লাশ বার করা, যে আবার কিনা পিশাচ হয়ে এতগুলো মানুষের প্রাণ নিয়েছে। এসব ভেবেই ভয়টা কেমন যেন পেয়ে বসতে চাইল, কিন্তু পরক্ষণেই মনে পড়ল এই পিশাচ আমার ছেলের উপরও তার বিষাক্ত থাবা হেনেছিল। এবার গাটা জ্বলে উঠল। মনে মনে ঠিক করে নিলাম, যা আছে কপালে আজ এর শেষ দেখেই ছাড়ব। কবর খোঁড়ার কোনো অভিজ্ঞতা নেই, তবুও কিভাবে যেন খুব সুনিপুণভাবে অল্পক্ষণে দক্ষ কবর খোদকের মতো খুঁড়ে বার করে আনলাম লোহার ওপর সুন্দর সোনার কাজ করা কফিন। জমিদারের মেয়ে বলে কথা, প্রাচুর্যের বাহুল্য তাই কফিনেও প্রকাশ পাচ্ছে। কমলবাবুর নির্দেশে এবার আমি কাঠের গজালটা তুলে নিলাম হাতে। ওদিকে কমলবাবু টানতে টানতে খুলে ফেললেন কফিনের ডালা। এবার আমাদের অবাক হওয়ার পালা। মশালের আলোয় কফিনের ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর সেটা সম্পূর্ণ ফাঁকা। কমলবাবুর দিকে তাকিয়ে দেখলাম তিনিও এবার যেন বেশ ঘাবড়ে গিয়েছেন। আমি আতঙ্কিত কণ্ঠে বললাম, এবার কি হবে কমলবাবু? সাবধান হও কুন্দন, আমাদের সব জারিজুরি বিফল হতে চলেছে। কিন্তু আপনি যে বললেন ওটা এখানেই আছে, আপনি ওর গন্ধ পাচ্ছেন? গন্ধ তো এখনো পাচ্ছি ভায়া, তার মানে ও আমাদের আশেপাশেই আছে, এতক্ষণ ধরে আমাদের উপর নজর রেখে চলেছে। আমার বুকটা ছ্যাঁত করে উঠল, আর ঠিক এই সময় বন জঙ্গল কাঁপিয়ে উঠল একটা হাসির রোল। বিভৎস সেই হাসিতে চতুর্দিক খান খান হয়ে যেতে লাগলো। তার মানে সত্যি সত্যি এতক্ষণ সেই পিশাচিনী আমাদের গতিবিধির ওপর নজর রাখছিল। সর্বনাশ! হাসির আওয়াজটা কোন দিক থেকে আসছে দেখার জন্য আমি এদিক ওদিক টর্চ ঘোরাতে লাগলাম, কিন্তু কিছুতে ঠাউর করতে পারলাম না। ইতিমধ্যে একটা ঝড় উঠল। সৌ শব্দে বাতাস বইতে শুরু করলো চারপাশে। দেখলাম আকাশে ছুটে বেড়াচ্ছে বিদ্যুৎ রেখা। আমি তো আতঙ্কগ্রস্তের ন্যায় দাঁড়িয়ে রয়েছি। ছুড়ে দেওয়া টর্চের আলোর মধ্যে দেখতে পাচ্ছি গাছের মাথাগুলো কি ভীষণভাবে তুলে চলেছে। আজকে রাতের এই নিধন যজ্ঞে শিকারীরাই শিকার হতে চলেছে। এই ব্যাপারটা বোধহয় তারাও বুঝে গিয়েছে। ঠিক এই সময় আমাদের থেকে হাত পাঁচেক দূরে একটা গাছের তলায় আমার টর্চের আলোটা গিয়ে পড়তে আমার আতঙ্কগ্রস্ত শরীর এবার ভয়ে আড়ষ্ট হয়ে গেল। ওই সে এসেছে। উহ, কি ভয়ঙ্কর তার দৃষ্টি! মুখে একটু একটু করে ফুটে উঠছে সেই কুটিল হাসিটা। টর্চের আলোয় ঝিকিয়ে ওঠা তার দাঁতের ফাঁক থেকে উঁকি দিচ্ছে হিলহিলে কালো জিভটা। কিন্তু না, এ কি! পর মুহূর্তেই দৃশ্য বদলে গেল। ভয়ানক রূপ চোখের পলকে পাল্টে গিয়ে ধারণ করলো একেবারে স্বাভাবিক মানুষের দেহ। একটু আগের কুৎসিত কদাকার সেই মৃত্যুর প্রতিমূর্তি, ওই পিশাচি এখন সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে। কি লাবণ্য, কি তার ঔজ্জ্বল্য! যেন স্বর্গের থেকে নেমে এসেছে কোনো অপ্সরা। তবে এত সৌন্দর্যের মধ্যে লক্ষ্য করলাম কোথায় একটা যেন লুকিয়ে আছে অস্বাভাবিকতা। উদগ্র রক্ত পিপাসা নিয়ে জেগে থাকা ধারালো সদন্ত দুটো এই বিশাল সৌন্দর্যের মধ্যেও মিশিয়ে দিচ্ছে প্রতিহিংসার কালো বিষ। আমি অনুভব করলাম আমার শরীরটাকে এতটুকু নাড়াতে পারছি না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে আছে কেবল। এমন সময় আমার হাতের উপর
হঠাৎ একটা আঘাত অনুভব করলাম, সেই সাথে একটা ক্ষীণ যন্ত্রণা। উফ উফ উফ। এতক্ষণে হুঁশ ফিরল আমার। হাতটা চোখের সামনে তুলে ধরতেই দেখলাম ঠিক আমার হাতের ওপর লম্বালম্বি ভাবে একটা ক্ষতের চিহ্ন। লম্বা করে আমার হাতের ওপর কেউ যেন চিড়ে দিয়েছে, আর তা থেকে গল গল করে বেরিয়ে আসছে রক্ত। এতক্ষণে খেয়াল হলো কমল বাবুর কথা। আশেপাশে তাকিয়ে তাজ্জব বনে গেলাম। আরে এ কি, কোথায় গেলেন তিনি? কিছুক্ষণের মধ্যেই বুঝে গেলাম এই আগাছায় ভরা জঙ্গলের মধ্যে আমি ব্যতীত আর অন্য কেউ নেই। এ কি করে সম্ভব? একটু আগেও তো সে আমার পাশেই দাঁড়িয়েছিল। বিপদের মধ্যে আমাকে একা ফেলে সে পালিয়ে গেল। কিন্তু না না, তাই বা হবে কেন? এই কদিনে কমল বাবুকে যতদূর চিনেছি উনি তো পালিয়ে যাওয়ার লোক নন। তাহলে তাহলে গেল কোথায়? ভয়ে আতঙ্কে তখন আমার অর্ধমৃত অবস্থা। গলা ছেড়ে চিৎকার করতে গিয়ে বুঝলাম আমার গলা থেকে কোনো স্বর বেরোচ্ছে না। আবারও ঘুরলাম সেই দিকে। সেই পিশাচ দাঁড়িয়েছিল যে দিকটায়। পুনরায় চমকে ওঠার পালা। সেখানে সেই নারী মূর্তি আর নেই। আমার সাথে কি হচ্ছে আমি কিছু বুঝে উঠতে পারলাম না। মাথার ভিতর ভোঁ ভোঁ করছে। ঠিক এই সময় আমার পেছন থেকে ভেসে এলো একটা হাড় কাঁপানো চিৎকার। চকিতে ঘুরলাম সেই দিকে। এরপর মুহূর্তের মধ্যে ঘটল কয়েকটা ঘটনা। একটা গাছের অপেক্ষাকৃত নিচু ডালের ওপর থেকে আমাকে লক্ষ্য করে এক প্রকাণ্ড লাফ দিল সেই পিশাচি। শূন্যে ভেসে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এলো আমার দিকে। পুনরায় কদাকার রূপ ধারণ করেছে সেই নারী। উফ, কি বিভৎস লাগছে তাকে। মৃত্যু একেবারে আমার শিয়রে উপস্থিত। তখনই কে যেন আমার কানের কাছে বলে উঠল, এ তো কমল বাবুর গলা। কিন্তু কোথায় তিনি? কোথায়? ততক্ষণে ওই মূর্তিমান বিভীষিকা একেবারে আমার মুখের সামনে। তার ওই হিল হিলে জিভটা এবার আমাকে স্পর্শ করবে বলে শূন্যে উঁচিয়ে উঠেছে। আমি আর স্থির থাকতে পারলাম না। প্রাণপণে বাম হাতটা দিয়ে আমার মুখটা আড়াল করতেই শরীরে প্রবল একটা ঝাঁকুনি অনুভব করলাম। আর সঙ্গে সঙ্গে আমার ডান হাতটা, অর্থাৎ যেটা থেকে রক্তক্ষরণ হচ্ছিল, সেটা নিজে থেকেই ওপরে উঠে এলো। তখনও হাতের থেকে ঝরছে রক্ত। এবার সেই রক্তের কয়েক ফোঁটা ছিটকে গিয়ে পড়লো রমার ওই কফিনের ভেতর। আর এদিকে প্রবল গতিতে এগিয়ে আসা পিশাচির শরীরটা হঠাৎ থেমে গেল একেবারে আমার মুখের সামনে এসে। পরিত্রাহী একটা চিৎকারে কেঁপে উঠল চরাচর। বিস্ফারিত নেত্রে দেখলাম আমার বাম হাতে ধরা গজালটা এ ফোঁড়ো ফোঁড় করে বিঁধে গিয়েছে সেই পিশাচিনীর বুকে। কফিনের ভেতর নজর গেল এবার। সেখানে কেউ যেন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে রসুন। একটা দুটো নয়, একাধিক। আমার রক্তের ফোঁটাগুলো সেই রসুনের উপরেই গিয়ে পড়েছে। ওদিকে পিশাচিনীর চিৎকারটা ধীরে ধীরে মিশে যাচ্ছে বাতাসে। আর আমার চোখের সামনেই তার পৈশাচিক শরীরটা ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে খসে পড়ছে ওই কফিনের ভেতর। আমি ততক্ষণে ছিটকে এসে কিছুটা দূরে পড়েছি। চোখের সামনে এত কিছু ঘটতে দেখে স্নায়ু এখনো যে বিকল হয়ে যায়নি, এটাই বোধহয় সব থেকে বড় ব্যাপার। তবে আর বোধহয় সামলাতে পারলাম না নিজেকে। চোখের সামনে একটু একটু করে আঁধার নামতে লাগলো। আর তার মধ্যেই দেখলাম কফিনের ভেতর থেকে একটা সাদা ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে শূন্যে লাফিয়ে উঠল। সামান্য থমকে দাঁড়ালো সেটা। জ্ঞান হারাতে হারাতে দেখলাম সেই ধোঁয়ার কুণ্ডলির মধ্যে ফুটে উঠছে একটা অপরূপ সুন্দরী নারী মূর্তি।
কমলবাবুর দেখানো সেই রমা সুন্দরীর ছবি, তাই অবস্থাতেও বুঝতে পারলাম। তবে তার মুখের অভিব্যক্তি কেমন যেন বদলে যাচ্ছে। যন্ত্রণা ক্লিষ্ট মুখটায় একটু একটু করে হাসি ফুটে উঠছে, আর আর তার দৃষ্টিতে পরিষ্কার ঝিলিক খেয়ে যাচ্ছে কৃতজ্ঞতা। এই তবে সেই রমার আত্মা, যা এতদিন বন্দী হয়েছিল এই পৈশাচিক দেহটায়। এরপর আর কিছু মনে নেই। সূর্যের আলো চোখে এসে পড়তেই জ্ঞান ফিরল। ধর্মর করে উঠে বসতেই নিজেকে আবিষ্কার করলাম কবরস্থানে। মনে পড়ে গেল গতকালকের সমস্ত ঘটনা। চোখের সামনে ছড়িয়ে রয়েছে রাতের ভয়াবহতার নিদর্শন। উঠে দাঁড়াতে গিয়েই শরীরের ব্যথা বেদনাটা টের পেলাম। সারা রাত খোলা আকাশের নিচে পড়েছিলাম, তাও আবার এই ঝোপঝাড় জঙ্গলের মধ্যে। বেঁচে যে আছি এই বড় পাওনা। পায়ে পায়ে এগিয়ে গেলাম রমার কফিনটার দিকে। কাছে গিয়ে ভেতরে নজর ফেলতে দেখলাম সার দিয়ে সাজানো রসুনগুলো সব কালো হয়ে গিয়েছে, আর তার উপরে ছড়িয়ে রয়েছে কালো কালো ছাই। এই তবে পিশাচিনীর দেহাবশেষ। হঠাৎ মনের মধ্যে একটা খুশির ভাব যেন লাফিয়ে উঠল। তার মানে আমি পিশাচিটাকে শেষ করতে পেরেছি। আর কোন মানুষকে মরতে হবে না। এই আনন্দই বোধ হয় একটু শক্তি জোগালো মনে। আর তার বলে এই কফিনটার ডালা টেনে সসম্মানে কবরস্থ করলাম রমার কফিনটা। তারপর লোকজনের নজর বাঁচিয়ে এই কবরস্থান থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলাম। চলতে চলতে কমলবাবুর কথা মনে পড়তেই হঠাৎ জয়ের আনন্দটা ফিকে হয়ে গেল। লোকটা শেষে কিনা এভাবে সরে পড়বে কিন্তু ভাবতেই পারিনি। ঠিক করলাম বাড়ি পৌঁছে আগে ওর মুখোমুখি হতে হবে। আমার মুখ থেকে এক রাশ ভৎসনা তার প্রাপ্য, সেটা তাকে না শুনিয়ে শান্তি পাবো না। তাছাড়া সে এত কিছু জানলো কি করে, এটাও তো জানা দরকার। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে শরীরটা একেবারে ছেড়ে দিল। সেই অবস্থায় আবার দোতলায় উঠে কমলবাবুর সাথে বচসায় লিপ্ত হতে ইচ্ছে করছিল না। তবুও কৌতূহল বড় বালায়, সেটাই আমাকে টেনে নিয়ে গেল দোতলায়। তবে ওপরে উঠে কিন্তু তাজ্জব বনে গেলাম। কমলবাবুর ঘর বাইরে থেকে তালা দেওয়া। ব্যাপার, লোকটা চম্পট দিল নাকি? রাগটা আরো চড়ে গেল। গজগজ করতে করতে ফিরেই আসছিলাম কি মনে হতেই দরজাটার দিকে ঘুরে চাইলাম একবার। এবার বিষয়টা নজরে পড়ল। দরজায় তালা ঝুলছে বটে, তবে তালা খোলা অবস্থায় ঝুলছে। ধীর পায়ে এগিয়ে গেলাম দরজার কাছে। এতদিন এই বাড়িটায় এসেছি, উপরের তলায় এলাম এই প্রথম। কমলবাবুর সাথে দেখা করতেও এর মধ্যে আসা হয়নি এদিকে। কি জানি কি মনে হলো, তালাটা ছাড়িয়ে নিয়ে দরজায় মৃদু ধাক্কা দিলাম। ক্যাঁচ কুঁচ শব্দে দরজাটা খুলে যেতেই একটা ভ্যাপসা গন্ধ এসে নাকে ধাক্কা মারল। বহুদিন কোনো ঘর বন্ধ পড়ে থাকলে যেমন হয়, ঠিক সেই রকম। খানিক দাঁড়িয়ে থেকে মন্ত্রমুগ্ধের মতো ঢুকে পড়লাম ঘরে। এদিক ওদিক তাকাতেই নজরে পড়ল জানলাটা। সেদিকে এগিয়ে গিয়ে জানলাটা খুলে দিতেই সকালে রৌদ্র হুড়মুড় করে এসে ঢুকলো ঘরে। সেই সাথে নিয়ে এলো কিছু মুক্ত বাতাস। কি ব্যাপার কিছুই বুঝে উঠতে পারছি না। একটা মানুষ যে ঘরে থাকে সেটা এত ধুলোয় ভরা হয় কি করে? এমন পরিত্যক্ত দশাই বা হয় কিভাবে? ঘরের মধ্যে সর্বত্র ধুলোর মোটা প্রলেপ। আসবাব বলতে তেমন কিছু নেই। একটা চৌকি, দেয়াল আলমারিতে কয়েকটা বই,
ঘরের ঠিক মাঝ বরাবর একটা টেবিল আর তার পাশে একটা কাঠের চেয়ার। আরে টেবিলের উপর ওটা কি? দুপা এগিয়ে কাছে যেতেই দেখলাম একটা ডায়েরি গোছের কিছু টেবিলের উপর রাখা রয়েছে। ধুলোর নিচ থেকে খুব হালকাভাবে উঁকে দিচ্ছে ডায়েরির লাল কভারটা। কি মনে হতে হাতে তুলে নিলাম সেটা, ধুলো ছেড়ে পাতা উল্টালাম। কয়েকটা পাতা উল্টাতেই বুঝলাম আমাকে এই রামপুরের যে পিশাচ কাহিনী তিনি বলেছেন তার সবটাই এই ডায়েরিতে তিনি লিখেও রেখেছেন। পড়তে পড়তে একটা পাতায় এসে থমকে যেতে হলো আমাকে। ডায়েরিতে লেখা গল্পে এবার একজন নতুন চরিত্রের আগমন ঘটল, যে রামপুর হাই স্কুলে বায়োলজির শিক্ষক হয়ে এসেছে। আরো কিছুটা পড়তে বুঝলাম যে লোকটার কথা উল্লেখ করা হয়েছে সেটা আমি। গায়ের লোমগুলো এক এক করে খাড়া হতে শুরু করলো। বুকের ঢিপ ঢিপ শব্দটা কানে আসছিল। উত্তেজনায় আকণ্ঠ ডুবে রুদ্ধশ্বাসে পড়ে চললাম। এদিকে আমার সাথে যা যা ঘটেছে সেটাই যেন লেখার আকারে পড়ছি, হুবহু এক। প্রথমটাই ভাবছিলাম এ হয়তো কমলবাবুর দৈনিক ডায়েরি লেখার ছলে ঘটনাগুলোকে পাতাবন্দি করা ছাড়া আর কিছুই নয়। কিন্তু পড়তে পড়তে খটকাটা জাগলো যখন দেখলাম ডায়েরিতে উল্লিখিত বর্তমান সময়ের সেই সমস্ত ঘটনাগুলোই যেখানে আমি উপস্থিত আছি। বাকি কমলবাবুর কোনো ব্যক্তিগত ঘটনা নেই। তবে বিস্ময়ের তখনও ঢের বাকি ছিল, আর যেটা পড়া শেষ হতেই টের পেলাম। তখন আর যেন দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার হাঁটু দুটো ঠক ঠক করে কাঁপছে। ডায়েরির লেখাটা যে অনেক পুরনো সেটা লেখার মলিনতা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু লেখাটা শেষ হয়েছে বেজায় অদ্ভুতভাবে। এই আমি এখন এই ঘরে বসে ডায়েরিটা যে পড়ছি সেটাও লেখা আছে ডায়েরিতে, আর এখানেই শেষ হচ্ছে লেখা। শেষের তারিখটাও আজকের তারিখ দেওয়া। লেখা শেষ করেছেন যিনি, তার সইটাও দেখলাম। যে নামটা লেখা আছে সেটা আমার চেনা, কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। এ কি করে হতে পারে? একটা বিস্ময়ের দমকা ঝড় আমার সারা শরীরে পাক খেয়ে ঘুরে ঘুরে উঠতে লাগলো উপরের দিকে, আর সেই ঝড়েই ওলট পালট হতে থাকলো আমার সমস্ত চিন্তা চেতনা। সুন্দর হরফে ডায়েরির পাতায় লেখা নামটা হলো সুবল পুরকায়স্থ। আমি টলতে টলতে একটা দেয়াল ধরলাম, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি মাথা করে। এবার পেলাম আর একটা আঘাত। ডায়েরিটা টেবিলের ওপর থেকে তুলে নেওয়ার সময় এই এখন আবার টেবিলের দিকে নজর গেল। সেখানে একটা সাদা কালো ফটোগ্রাফ। ছবিটা ডায়েরির নিচেই ছিল, সেটাতে ধুলো পড়েনি। আমি কোনো মতে নিজেকে শক্ত করে আবার টেবিলের কাছে গেলাম। ফটোটা হাতে তুলে নিতেই বিদ্যুৎ খেলে গেল শরীরে। ছবিটা কমল বাবুর। তবে বিস্ময়ের কারণ সেটা নয়। অবাক হলাম নিচের কয়েকটা শব্দ দেখে। ছবির নিচে লেখা রয়েছে সন 1918, 12 আগস্ট। নাম সুবল পুরকায়স্থ। এবার আর পারলাম না সামলাতে, টাল খেয়ে পড়ে গেলাম ধুলো মাখা মেঝের উপর। আপনারা শুনছিলেন কাল দংশন। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।